আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমি বারবার বিরক্ত হচ্ছি তোমাদের প্রতি। বিরক্ত হওয়ার কিছু নাই। তোমরা যদি নিজেরা পড়াশোনা না করো আমার কিছুই করার থাকবে না। আমি যে বিষয়গুলো আলোচনা করতেছি আসলে আমরা একটা ক্লাস নিলেও এর বেশি আলোচনা করা সম্ভব ছিল না, কোনো মতেই সম্ভব না। তোমরা হয়তো বুঝতে পারবা, কারণ এই বিষয়গুলো আমার কিন্তু আগে রেডি করে রাখা হচ্ছে এবং ধারাবাহিকভাবে বলে যাচ্ছি। যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করবা, একটু ভালো চেষ্টা যাদের আছে তারাই একটু মনোযোগের সাথে ক্লাসটা দেখবা, বাকিরা দেখতেছো না। আর তোমরা কমেন্টসে জানাচ্ছ না যে কী অবস্থা তোমাদের পড়াশোনার গতিবিধি কেমন। নিজেরা কিছু বলো না, আমাদের তো আর কিছু করার নাই। আমি ধারাবাহিকভাবে আজকে আমার চতুর্থ ক্লাস, খুব সম্ভবত আজকে অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের উপর। আমি ক্যাশ ফ্লো নিয়ে 2টা অঙ্ক নিচ্ছি। আজকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আমি ডিরেক্ট পদ্ধতি বলছিলাম আমি আগের ক্লাসে, যে ডিরেক্ট পদ্ধতিটা আমি আজকে করাবো। তো আশা করি এটা খুব সুন্দর করে লিখে রাখছি, বিস্তারিত আলোচনা এটার মধ্যেই থাকবে। তোমরা অঙ্কটা লিখতে হবে, খাতায় দেখতে হবে। প্রয়োজন তো তোমাদের, এত বলার তো প্রয়োজন নাই, তোমরা তো অনার্সে পড়ো, তোমাদের এত বেশি কেন বলতে হয় আমি নিজেও বুঝি না। অ্যাডভান্স অ্যাকাউন্টিং একবার ফেল করবা, আবার ইমপ্রুভ দিবা, এটাই তোমাদের যদি ভালো লাগে করো, আমার কিছু করার থাকবে না। তাহলে শুরু করা যাক ডিরেক্ট মেথড পদ্ধতি। আর ইনডাইরেক্টের বিস্তারিত আলোচনা করছি। কারো যদি সমস্যা হয় আমাকে মেসেঞ্জারে নক করতে পারো, আমি তোমাদের সলভ করে দেবো। ফোন নাম্বার দেওয়া আছে, ফোনও দিতে পারো প্রয়োজন হলে। তো ডিরেক্ট পদ্ধতিতে বেসিক্যালি মূল পার্থক্য হচ্ছে ওয়ার্কিং করতে হয় কিছু আগে, সরাসরি অঙ্কটা শুরু করতে পারবো না। সেই ক্ষেত্রে তোমাদের দেওয়া থাকবে, কী দেওয়া থাকবে? ব্যালেন্স শিট দেওয়া থাকবে, ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকবে। ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটের সমন্বয়ে। আর ডিরেক্ট পদ্ধতি করলে শুধু ব্যালেন্স শিট হলেই হয়, ইনকাম স্টেটমেন্ট দেওয়া ছিল না, লাগেও না, প্রয়োজন নেই। তো যে গুরুত্বপূর্ণ, যে মোস্ট ইম্পর্টেন্ট ক্যালকুলেশন যেটি আছে সেটি আমি বলে দিচ্ছি এবং লিখে রাখছি। তোমরা একটু চেষ্টা করো আয়ত্ত নেওয়ার জন্য। তাহলে প্রথম যে দিচ্ছি যে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার থেকে টাকা গ্রহণ। কাস্টমার থেকে যখন আমরা টাকা গ্রহণ করব তখন কত টাকা পাইলাম আমার কিন্তু ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকবে। যে পরিমাণ সেল হইলো সবটুকু সেল কি বাকিতে না নগদে বোঝা কিন্তু সম্ভব না। সেটা আমরা অবশ্যই ব্যালেন্স শিটে গিয়ে দেখবো যে অ্যাকাউন্ট রিসিভেবল বাড়লো না কমলো। আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ে কখন, যদি বাকিতে বিক্রি করি। তাহলে আমার যে বিক্রয়টা হয়েছে সবটুকু ক্যাশ না, যেটুকু পরিমাণ অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ হচ্ছে সেই পরিমাণ টাকা আমার ক্রেডিট সেল মানে ধারে সেল করা হচ্ছে। তাহলে নিট সেল তো দেওয়া থাকবেই। আর এই নিট সেলসের থেকে আমরা ডিক্রিজ যদি হয় অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে আমরা বিক্রি না করে কিন্তু টাকা গ্রহণ করছি কাস্টমার থেকে, সেটাও যোগ করব। আগের টাকা আমরা নিয়ে আসছি কাস্টমার থেকে। গত বছর 10,000 থেকে আমি 10,000 টাকা পাইতাম, এবার আমি 8,000 টাকা পাচ্ছি। তার মানে তার কাছে আমি নতুন কোনো মাল বাকিতে বিক্রি করি নাই, বরং বিগত 2,000 টাকা উদ্ধার করে ফেলছি। যার জন্য এটা কী করতে হয়? যোগ করতে হয়। ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, সেটা হচ্ছে গত বছর আমি দেনাদারের কাছ থেকে 20,000 টাকা পাইতাম, এইবার আমি দেখতেছি তার কাছে 30,000 টাকা পাই। তাহলে বোঝা যাচ্ছে যে অবশ্যই ক্রেডিট ট্রানজ্যাকশন হচ্ছে, বাকিতে লেনদেন হয়েছে। বাকিতে লেনদেন হওয়ার কারণে আমার দেনাদার কমে নাই, বরং বেড়ে গেছে। আশা করি একটু ক্লিয়ার। যে কোনো পরীক্ষা কিন্তু দুইটা একসাথে না, একটা করতে হবে। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল বাড়লে মাইনাস করতে হবে, কমলে প্লাস করতে হবে। বাড়লে মাইনাস, কমলে প্লাস। কেন? কারণ কিন্তু অলরেডি বলে ফেলছি। এটা আমার লিখতে হবে ক্যাশ রিসিভ পেমেন্টে। ও আরেকটু জিনিস একটু বলে রাখি তোমাদেরকে, এই জায়গায় শুধু অপারেটিং অ্যাক্টিভিটিজে কিন্তু ঝামেলা। ডিরেক্ট এবং ইনডাইরেক্টের মধ্যে অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়ে শুধু ফরম্যাট চেঞ্জ হবে, ডিজাইন চেঞ্জ হবে, আর বাকিগুলো সব আগের মতন। তোমরা আগে যা করছো তাই করতে হবে। এবার পেমেন্ট টু কি? পেমেন্ট টু কাস্টমারকে, পেমেন্ট টু সাপ্লায়ার বা অ্যাকাউন্টস পেয়েবল বা ক্রেডিটর। পাওনাদেরকে কী পরিমাণ টাকা পরিশোধ করলাম সেই বিষয়টা। আগেরটা যেমন দেনাদার থেকে কী পরিমাণ টাকা পাইলাম সরাসরি পাওয়া সম্ভব, এটা কিন্তু সরাসরি পাওয়া সম্ভব না। এটার জন্য আমাদের ভিন্নধর্মী একটু কাজ করতে হবে। পেমেন্ট টু সাপ্লায়ার, কস্ট অফ গুডস সোল্ড আগে লিখব। কস্ট অফ গুডস সোল্ডের সাথে যদি ইনক্রিজ ইনভেন্টরি হয় তাহলে আমরা যোগ করব, আর ডিক্রিজ ইনভেন্টরি হলে আমরা মাইনাস করব। একটা যোগ অথবা বিয়োগ করে আমরা যে টাকাটা পাবো সেটা হচ্ছে পারচেজ অফ ইনভেন্টরি। কী পরিমাণ পারচেজ আমি করলাম। এবার আমি একটু বোঝাতে চেষ্টা করি যে আসলে ইনভেন্টরিটা হলো ইনভেন্টরি আমরা কী করবো, ব্যালেন্স শিটে আমরা দুইটা ইনভেন্টরি পাবো। চলতি সালে যে ইনভেন্টরি এটা হচ্ছে ইন্ডিং ইনভেন্টরি, বিগত সালে যে ইনভেন্টরি সেটা হচ্ছে বিগিনিং ইনভেন্টরি। আমাদের এই বিগিনিং ইন্ডিং দরকার না। ইন্ডিং আমরা কী করবো, ইনকাম স্টেটমেন্টের মধ্যেও দেখতে পাবো যে হ্যাঁ, যে ওপেনিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি ওই জায়গাও থাকবে, ব্যালেন্স শিটেও থাকবে। আমরা কী করবো, ওই দেখবো যে এই ইনভেন্টরিটা আমার বাড়ছে না কমছে। ক্লোজিং এবং বিগিনিং হ্রাস বৃদ্ধিটা আমরা কম্পেয়ার করব। যদি ইনভেন্টরি বেড়ে যায় তখন আমি বুঝবো ইনভেন্টরি আমার আগে ছিল, স্টকে ছিল 10,000 টাকার প্রোডাক্ট, এবার আছে 15,000 টাকার প্রোডাক্ট। তার মানে আমি অবশ্যই 5,000 টাকার প্রোডাক্ট বেড়ে গেল। বাড়লো কী করে? অবশ্যই কিন্তু পারচেস করা হচ্ছে, এই জন্য যোগ করা হচ্ছে।
আর যদি বোঝা হয় যে আমার আগে প্রোডাক্ট ছিল 10,000, এবার হয়ে গেছে 7,000, 3,000 টাকার প্রোডাক্ট নাই, 3,000 টাকার প্রোডাক্ট, তাহলে অবশ্যই আমি বিক্রি করেছি। বিক্রি করার কারণে আমার এটা কী হয়ে গেলো, যে পরিমাণ কস্ট অফ গুডস সোল্ড তার মধ্যে গত বছরের প্রোডাক্ট আছে, যার জন্য বাদ দিতে হবে। তাহলে পার্সেজ অফ স্টক পেয়ে গেলাম। পার্সেজ অফ স্টকের পরে আমরা যে পার্সেসটা করলাম, সবটুকু পার্সেস কি ক্যাশ না ক্রেডিট, সেটা বোঝার জন্য আমার কী করতে হবে, আমার ওই অ্যাকাউন্টস পেয়েবলের সাথে কম্পেয়ার করতে হবে, ক্রেডিটের সাথে কম্পেয়ার করতে হবে। যদি অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে যায় তাহলে বুঝবো আমরা বাকিতে ট্রানজ্যাকশন করছি, তার কারণে আমাদের মাইনাস করতে হবে। যদি অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে যায়, সবটুকু আমি অ্যাকাউন্টস পেয়েবল যদি বেড়ে যায় তাহলে বুঝবো যে আমি বাকিতে ট্রানজ্যাকশন করছি, সবটুকু পার্সেস নগদ না, সেজন্য মাইনাস করতে হবে। আর অ্যাকাউন্টস পেয়েবল যদি কমে যায় তাহলে আমি কী করবো, বুঝবো যে আমি পার্সেস তো সবটুকু নগদে করছি, বিগত ক্রেডিটরকে এবার আমি টাকা পরিশোধ করছি, যার জন্য আমার কী করতে হবে, এই ডিক্রিজ অ্যাকাউন্টস পেয়েবল প্লাস করতে হবে, কারণ আমি টাকা পরিশোধ করছি। একটু আশা করি ক্লিয়ার, কোনো সমস্যা তোমাদের থাকার কথা না। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, কিন্তু তোমরা সরাসরি ক্লাসগুলো গুরুত্ব দিচ্ছ না, তোমাদের বিষয়। আর বলবো কত, তোমাদের অনেকবার বলা হচ্ছে, মনে হচ্ছে যে আমি রাগ করি তোমাদের প্রতি, রাগের কোনো কারণ নাই, কারণ তোমরা এই পড়াশোনার প্রতি একটু অ্যাটাচমেন্ট হচ্ছ না, তোমরা বাহিরেই আসো, আমরা শুধু পড়িয়ে যাচ্ছি, কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। তোমরা তো অনার্সে পড়ো, খুব সহজেই রেসপন্স করতে পারো, কল দিতে পারো সমস্যা হলে, কিন্তু কোনো রেসপন্স নাই। অ্যাডভান্স অ্যাকাউন্টিং মতো একটা সাবজেক্ট এত সহজে তো না, এত সহজ তো না যে পড়াশোনা না করে ভালো রেজাল্ট করে ফেলবো। অটো পাস তো তোমাদের হবে না, এটা জেনেই গেছো অলরেডি। তারপরেও তোমরা ইন্টারের থেকেও আরও মনে হচ্ছে তোমাদের প্রতি আমার বিরক্ত আসলে, এই জন্যই তোমরা কোনো রেসপন্স করো না। অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এত সহজে একটা অঙ্ক একটা ক্লাসে 20 মিনিটের ক্লাসে তোমরা পাইবে না কোনো জায়গায়। সরাসরি 20 মিনিটের ক্লাস করানো এত বিষয় বলা সম্ভব না, কিন্তু তারপরে তোমাদের বারবার আমি বলতেছি যে অনার্সের স্টুডেন্ট যারা আছো আমাকে একটু নক করো, বুঝো কি বুঝো না একটু জানাতে চেষ্টা করো। একটা স্টুডেন্ট এই পর্যন্ত রেসপন্স করো না। এই যদি হয় তোমাদের পরিস্থিতি, তোমরাই তোমাদের ভালোটা বুঝো, কি হবে তোমাদের সামনে আল্লাহ জানা একমাত্র। যাক, আমাদের দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। ক্যাশ পেমেন্ট, হয়তো অনেকে বলো যে স্যারে রাগ করে, স্যারের সাথে কেমনি কী, আরে না, রাগের কোনো কারণ নেই। তোমরা ভালো করতেছো না, তোমাদের ভালোর জন্যই তো আমরা রাগ করি। তোমরা তো যোগাযোগই করো না, তোমাদের রেসপন্সই নাই। যে কমেন্টস তো লিখতে পারো, স্যার বুঝতেছি, বুঝি না। ভিউ তো মনে হয় যে অন্য এলাকা বা অন্য ইন্টার স্টুডেন্টরা হয়তো ভিউ করে, অনার্সের কোনো স্টুডেন্ট মনে হয় এই পর্যন্ত ভিউ করে না, লেকচারগুলো দেখে না, ওরা পড়াশোনা করে না। ক্যাশ পেমেন্ট টু অপারেটিং অ্যাক্টিভিটিস, আমি আবার আরেকটা ওয়ার্কিং, সেটা 3 নম্বর ওয়ার্কিং, খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা ওয়ার্কিং মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কিং। অপারেটিং এক্সপেন্স থেকে আমাদের কিন্তু একসাথে অপারেটিং এক্সপেন্স দেওয়া থাকবে। সেই অপারেটিং এক্সপেন্সের মধ্যে দেখবো আমরা ব্যালেন্স শিটের সাথে গিয়ে কম্পেয়ার করবো, যে অপারেটিং এক্সপেন্স যখন করবো ব্যালেন্স শিটটা কম্পেয়ার করবো। তাহলে যদি ইনক্রিজ ইন প্রিপেড এক্সপেন্স, আমার আগে অ্যাডভান্স ভাড়া ছিল 8,000, এখন অ্যাডভান্স ভাড়া হচ্ছে 12,000, তার মানে আমি চলতি সালে অপারেটিং এক্সপেন্সের মধ্যে কিন্তু অ্যাডভান্স ভাড়া কিন্তু নাই, যার জন্য আমার টাকা তো গেছি। তাহলে প্রিপেড এক্সপেন্স যদি হয় সেটা আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। প্রিপেড এক্সপেন্স যদি বেড়ে যায় যোগ করবো, কমে গেলে প্লাস করব। আশা করি একটু ক্লিয়ার, তোমাদের কোনো সমস্যা হবে না। তারপরে ছিল আমি তো আগেই বলে আসছি যে প্রিপেড এক্সপেন্স যদি কী হয়, প্রিপেড এক্সপেন্স যদি বেড়ে যায় প্লাস করতে হবে, প্রিপেড এক্সপেন্স যদি বেড়ে যায় প্লাস করতে হবে। আর যদি ডিক্রিজ ইন এক্সপেন্স, প্রিপেডটা যদি বেড়ে যায় প্লাস করতে হবে, কমে গেলে মাইনাস করতে হবে। বেড়ে গেলে প্লাস, কমে গেলে মাইনাস। আর ডিক্রিজ ইন এক্সপেন্স পেয়েবল, যে কোনো এক্সপেন্স যদি বকেয়া হয়, এটা আমরা পাবো বেসিক্যালি কোন জায়গায়, ব্যালেন্স শিটের মধ্যে পাবো, কিন্তু দায়ের পাশে পাবো গিয়া। যদি আমি জেনে যাই যে স্যালারি গত বছর ছিল বকেয়া ছিল 12,000, এইবার বকেয়া হয়েছে 15,000, তার মানে কি হচ্ছে 3,000 টাকা স্যালারি এখনও বকেয়া আছে। বকেয়া স্যালারি কিন্তু কার মধ্যে আছে, অপারেটিং এক্সপেন্সের মধ্যে যোগ করা হয়েছে, তার মানে ক্যাশ টাকা কিন্তু যায় নাই। তাহলে আমাদের অ্যাকাউন্ট ইনক্রিজ যদি হয়, এক্সপেন্স পেয়েবল যদি ইনক্রিজ হয় মাইনাস করতে হবে, তাহলে ডিক্রিজ হলে প্লাস করতে হবে, কারণ ডিক্রিজটা কিন্তু আমাদের গত বছরে যে স্যালারি ডিউ ছিল সেই স্যালারিটা পরিশোধ করা হচ্ছে, সেটা কিন্তু অপারেটিংয়ের মধ্যে নাই, কিন্তু ক্যাশ টাকা আমার হাত থেকে গেছে, যার জন্য প্লাস করতে হবে। আর ইনক্রিজ হলে আমার টাকা যায় নাই কিন্তু অপারেটিং এক্সপেন্সের মধ্যে আছে, সেজন্য ওটা লেস করতে হবে। অপারেটিং এক্সপেন্স কী পরিমাণ টাকা ক্যাশে হচ্ছে সেটা বের করা বেসিক্যালি। অপারেটিং এক্সপেন্সের মধ্যে যদি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ইনক্লুড করা থাকে তাহলে সেটা বাদ দিতে হবে। আর যদি ডিপ্রিসিয়েশন সেপারেট লিখে আমরা এই ডিপ্রিসিয়েশন বাদে যদি অপারেটিং এক্সপেন্স লিখি তাহলে কিন্তু ডিপ্রিসিয়েশন এই জায়গায় লেখার প্রয়োজন আমি মনে করি না। আশা করি ক্লিয়ার। তারপরে যে অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু কোনো পরীক্ষা তো আসতেও পারে, জেনে রাখা আমাদের অবশ্যই উচিত, সেটা হচ্ছে যে ক্যাশ পেমেন্ট টু ইনকাম ট্যাক্স এবং ইন্টারেস্ট বা জেনারেল এক্সপেন্স এই জাতীয় যদি কোনোটা আসে, এটাতে অত বেশি ঝামেলা থাকবে না। ট্যাক্স আমরা প্রিপেড কম পরিশোধ করি, ইনকাম ট্যাক্স এক্সপেন্সের সাথে ডিক্রিজ ইন ইনকাম ট্যাক্স পেয়েবল, বকেয়া ট্যাক্স যদি আমি এবছর পরিশোধ করে দিই তাহলে আমার মাইনাস করতে হবে, প্লাস করতে হবে, কারণ আমার এটা কিন্তু প্লাস হবে, আমি যদি ব্র্যাকেট দিয়ে রাখছি এটা প্লাস করতে হবে।
আর হচ্ছে ইনক্রিজ ইন ট্যাক্স পেয়েবল, ইনক্রিজ ইন ট্যাক্স পেয়েবল বা যে ট্যাক্স পেয়েবলটা যদি বেড়ে যায়, যে গত বছর আমার কাছে ট্যাক্স পাবে গভর্নমেন্ট 8,000, এবার হচ্ছে ট্যাক্স হয়ে গেলো 20,000, তার মানে 12,000 টাকা ট্যাক্স আরও বেড়ে গেলো, তার মানে আমি ট্যাক্স দেই নাই, কিন্তু এক্সপেন্সের মধ্যে আমার কিন্তু কত 20,000 টাকায় আছে, তাহলে আমার কী করতে হবে, এই 12,000 টাকা লেস করতে হবে, তাহলে আমি ক্যাশ কতটুকু পেড করছি সেটা বের করতে পারবো। এটা যে ফরম্যাটে করা হচ্ছে, ট্যাক্সের কাজটা যে ফরম্যাটে করা হয়, ইন্টারেস্টের কাজটা সেম ফরম্যাট, তবে একটু ভিন্ন আছে। বেসিক্যালি ইন্টারেস্ট আমরা অনেক সময় অ্যাডভান্স দিয়ে দিতে পারি, প্রিপেড করে দিতে পারি, আর ট্যাক্সও যদি প্রিপেড দেওয়া থাকে তাহলে আমরা লিখবো, সমস্যা কিন্তু হবে না। যেমন ইন্টারেস্ট এক্সপেন্স যা যা আছে ইনকাম স্টেটমেন্টে দেওয়া থাকবে। ট্যাক্স ইন্টারেস্ট এক্সপেন্স পেয়েবলটা যদি কমে যায়, কমে গেলে প্লাস করতে হবে, বেড়ে গেলে মাইনাস করতে হবে। আর ইন্টারেস্ট এক্সপেন্সটা যদি প্রিপেড ইন্টারেস্টটা যদি বেড়ে যায় তাহলে আমার প্লাস করতে হবে, কারণ আমার টাকা তো গেছে হাত থেকে, প্রিপেড দেওয়ার মানে আমার হাত থেকে টাকা চলে গেছে। আর যদি কমে যায় মাইনাস করতে হবে। আশা করি একটু ক্লিয়ার। এই ওয়ার্কিংগুলো তোমাদের খাতায় কিন্তু লিখতে হবে। আমি লিখতেও তো আমার মিনিমাম মনে 10-15 মিনিট সময় চলে গেছে। তোমাদের লিখতে কি অনেক বেশি কষ্ট হবে? তোমরা একটু খাতায় লিখে রাখতে পারো না? এটি এমনি মনে হয় পেরে যাবা? তোমরা কি বিদ্যাসাগর হয়ে গেছো যে পড়াশোনা ছাড়াই হয়ে যাবে? খাতায় লিখতেও পারো না, কমেন্টস করতেও জানাইতে পারো না, না লিখলে কি পারবা এইভাবে? আমার যদি লিখে বুঝাইতে হয়তো তোমাদেরকে একবারই হয়ে একবার দেখলেই হয়ে যায় শুধু মনে হয় না। তোমরা একটু চেষ্টা করো, তোমাদের ভালোর জন্যই বলা, ভালোটা কে না চাই তোমাদের। আরেকটা ওয়ার্কিং আছে, সেটা হচ্ছে ফ্রি ক্যাশ, মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেক সময় 4 নম্বরে চলে আসে, যে ফ্রি ক্যাশ কোনটা সেটা বের করো। ফ্রি ক্যাশ ফ্লো, মুক্ত নগদ প্রবাহ, সেটা বের করার জন্য আমাদের নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটি হয়তো এটা দেওয়া থাকবে অথবা বের করে নিতে হবে। তারপরে আমরা কী করবো, পারচেজ অফ ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট কেনার জন্য যে পরিমাণ টাকা যাবে সেটা লেস করব। তারপরে ডিভিডেন্ড লেস করব, ডিভিডেন্ড লেস করার পরে অতিরিক্ত যে টাকা আছে সেই টাকাটা আমাদের বলা হবে মুক্ত নগদ প্রবাহ, ফ্রি ক্যাশ ফ্লো। ফ্রি ক্যাশ ফ্লো আমরা ট্রেজারি স্টকে ইনভেস্ট করতে পারি, মানে রিপারচেজ অফ কমন স্টক, বা যে রিটায়ারিং ইটস ডেপ্ট, মানে ঋণ পরিশোধের জন্য আমরা এই টাকাগুলো ইউজ করতে পারি, এডিশনাল ইনভেস্টমেন্টের জন্য ইউজ করতে পারি। আশা করি একটু ক্লিয়ার। এবার আমি তোমাদের একটা অঙ্ক করাবো। 2014 সাল ডিরেক্ট পদ্ধতিতে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, 2014 সালে অঙ্কটা আসছে। আমি আগে প্রশ্নটা একটু বুঝিয়ে দেই, তারপরে আমি অঙ্কতে চলে আসবো তোমাদের। তোমরা একটু মনোযোগের সাথে ক্লাসটা করবা, একটু রেসপন্স তোমরা করো, বুঝো বা না বুঝো কোনো ধরনের রেসপন্স তো করতে পারো। তোমাদের কোনো ধরনের রেসপন্স না, এটা কেমন অভ্যাস তোমাদের? ক্লাস যে হচ্ছে তোমরা তো জানো, অবশ্যই তো জানো যে আমাদের অনার্সের ক্লাস চলতেছে, 3য় বর্ষের ক্লাস চলতেছে। তোমাদের তো আসা উচিত। তোমরা এত বেশি বিজি থাকলে কি পড়াশোনা হবে? এত বিজি থাকলে তোমরা অ্যাকাউন্টিং নিয়ে আসছো কেন? অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করতে যাচ্ছ কেন? আমার তো মাথায় ধরে না। তো আমি প্রশ্নটা এবার বোঝাচ্ছি তোমাদের, 2014 সালের প্রশ্নটা। প্রশ্ন দেখে ভয়ের কোনো কারণ নাই, প্রশ্নের মধ্যে অত বেশি গ্যাঞ্জাম কিন্তু নাই, তোমরা সহজেই পেরে যাবে, টেনশনের কোনো কারণ নাই। প্রশ্নটা আশা করি দেখতেছে একদম ক্লিয়ার। তোমার কারো কাছে হয়তো এখনও বইও কিনো নাই, পড়াশোনাও করো না, কিন্তু আমি বইয়ের ফেসিলিটি তোমাদের দিয়ে দিচ্ছি। প্রশ্নের মধ্যে কিন্তু বই আছে, বইয়ের মধ্যে প্রশ্ন আমি দেখতেছি, তোমরা যেমন দেখবা, আমি যেমন দেখতেছি তোমরাও কিন্তু এমনি দেখতে পারবা ভিডিওটা দেখার সময়। এবার আমি আসি যে ইউ হ্যাভ বিন সাপ্লাইড উইথ দ্য ফলোয়িং ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড ইনফরমেশন অফ তোশিবা কোম্পানি লিমিটেড। তোশিবা কোম্পানির ব্যালেন্স শিটগুলো, ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো আমাকে প্রদান করছে। এবার বলছে প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাট ডিসেম্বর 31, 2014 ইউজিং ডিরেক্ট মেথডে আমার এটা করতে হবে। তো এই যে আমার মনে হয় যে একটা পৃষ্ঠা এত বড় একটা অঙ্ক, কিন্তু সলিউশন করতে কি একটুকু লাগবে না, অল্প লেখা কিন্তু বিষয় অনেক দিয়ে রাখছে। যেহেতু ডিরেক্ট পদ্ধতি, আমাদের প্রথমেই ফোকাস দিতে হবে। আমি প্রশ্নটা একবার একটু পড়ে যাই, কী কী আছে একটু দেখি। ক্যাশ আছে, আর আমরা তো অবশ্যই সবাই জানি যে এই যে বিগিনিং ক্যাশ ব্যালেন্স 40,000 টাকা, ইন্ডিং ক্যাশ ব্যালেন্স আর বিগিনিং ক্যাশ ব্যালেন্স, এই টাকাটা, এই দুইটা কিন্তু এটাতে শুরু হবে। শেষে যদি 40,000 টাকা হয় তাহলে বুঝবো আমার অঙ্কটা হয়েছে, না হয় কিন্তু অঙ্কটা হয় না, আমরা জানি, আশা করি সবাই। তো অ্যাকাউন্ট রিসিভেবল রাজবৃদ্ধিটা আমি শুধু বলে যাবো, রাজবৃদ্ধি বলে যাবো, আর অ্যাকাউন্ট রিসিভেবলটা কোন জায়গায় আসবে সেটা বলে যাবো। আশা করি তোমরা এমনিই পেয়ে যাবে নিজে। আমি আগে প্রশ্নটা একটু বলে যাই। যেমন অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ রিসিভ বের করার সময় বৃদ্ধি পাইছি, আমরা জানি বৃদ্ধি পাইলে কী করতে হয়, লেস করতে হয়, কারণ কি এটা আমি টাকা পাই না, বাকিতে সেল করছি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি কী পাইছে, বৃদ্ধি না হ্রাস পেয়েছি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমার আগে ছিল 68, এবার কমে গেছে, তার মানে আগের মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমরা বিক্রি করে দিছি। তার মানে এই যে পরিমাণ মার্চেন্ডাইজ কমে গেলো এটা কিন্তু কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে আসে, আর এই যে পরিমাণ মার্চেন্ডাইজ কমে গেলো এটা কিন্তু চলতি বছর কিনা হয় না, যার জন্য আমাদের মাইনাস করতে হয়। আমাদের যখন পেমেন্ট টু সাপ্লায়ার বের করবো তখন পারচেজ ইনভেন্টরি বের করার জন্য যে পরিমাণ মার্চেন্ডাইজ আমাদের কমে গেলো সেই পরিমাণ লেস করতে হবে। আর প্রিপেড ডেন্ট অপারেটিং এক্সপেন্সে আসে, প্রিপেড ডেন্ট কমে গেছে মানে কি, আমি আমার এই যদি প্রিপেড এক্সপেন্স যদি এক্সপায়ার হয়ে যায়
সেটা কিন্তু কার মধ্যে থাকবে, অপারেটিং এক্সপেন্সে আছে, কিন্তু আমার ক্যাশ টাকা কিন্তু আগে গেছে, চলতি সালে কোনো ক্যাশ টাকা যায় নাই, যার জন্য আমার এটা লেস করতে হবে অপারেটিং এক্সপেন্সে গিয়ে। ল্যান্ড হলো ফিক্সড আছে, সেটা কিন্তু সেই আগের মতন 10,000 টাকা যদি বৃদ্ধি পেয়েছে তাহলে আমাদের এই ইনভেস্টিংয়ে প্লাস করতে হবে, লেস করতে হবে, 10,000 টাকা মাইনাস করতে হবে। আর প্লান্ট আগে ছিল 1,10,000, এবার হচ্ছে 1,20,000, মানে বেড়ে গেছে, তার মানে এটাও স্থায়ী সম্পদ কিনা হচ্ছে, তো 10,000 টাকা লেস করতে হবে কোন জায়গায়, সেটা লেস করতে হবে আমাদের ইনভেস্টিংয়ে। এবার আসে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, আগে ছিল 60, এবার আছে 68, 8,000 টাকা বেড়ে গেছে চলতি সালের অবচয়, যদি সমন্বয়ে কোনো কিছু বলা না থাকে। আর সমন্বয়ে বলা থাকলে আমরা সেই অনুযায়ী কাজ করব। অ্যাকাউন্টস পেয়েবল কী হলো, বেড়ে গেলো না কমে গেলো, কমে গেলো, তার মানে আমি আগের টাকা পরিশোধ করছি, চলতি সালের টাকা তো অবশ্যই পেড করছি, চলতি সালে আমি কোনো কিছু পার্সেস বাকিতে করি নাই, সবগুলো পার্সেস ক্যাশে করছি এবং বিগত সালের টাকা পরিশোধ করে দিছি। তারপরে আসি স্যালারিস পেয়েবল, এটা কিন্তু অপারেটিং এক্সপেন্সের মধ্যে আছে, বেড়ে গেছে, বেড়ে গেছে মানে কি আমি টাকা দেই নাই, তাই অপারেটিং এক্সপেন্সে কিন্তু বকেয়া স্যালারিটা ইনক্লুড করা আছে, তাহলে আমাদের কি করতে হবে, সেটা লেস করতে হবে, যেহেতু ক্যাশ পেড করা হয় নাই 2,000 টাকা। আর ক্যাপিটাল স্টক কিছু হয় না, 10,000 টাকা বাড়ছে, প্লাস করতে হবে। রিটেন আর্নিং নিয়ে আমরা দেখব, যেহেতু ডিভিডেন্ড কিন্তু উল্লেখ নাই, আমরা ডিভিডেন্ড বের করার জন্য এই রিটেন আর্নিংয়ের একটা কোনো বিষয় কাজে লাগতে পারে, আমরা একটু পরেই দেখে নিব এটা। আর ডিভিডেন্ড দেওয়া আছে কিনা আমি প্রশ্নের মধ্যে দেখব, সেল দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড আছে, গ্রোস প্রফিট, অপারেটিং এক্সপেন্স কত, আমি যদি 50,700 টাকা লিখি তাহলে আমাদের ডিপ্রিসিয়েশন লেস করতে হবে, আর ডিপ্রিসিয়েশন লেস করব, আর তো কোনো কিছু পাচ্ছি না, এই ডিপ্রিসিয়েশন যদি এটা লিখি। আর যদি আমি বলি যে ডিপ্রিসিয়েশন অপারেটিং লেখার সময় আমি কি লিখব, ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে বাকি 3টা টাকা লিখবো, তাহলে ওই যে স্যালারিজ পেয়েবল আর প্রিপেড রেন্ট 2টা কাজ করলে কিন্তু ঝামেলা শেষ, আশা করি ক্লিয়ার। আর নিট ইনকাম তো দেওয়া আছে, আর ল্যান্ড পারচেস করা হচ্ছে, তার মানে লেস করতে হবে পারচেস প্ল্যান্ট, এটা তো বলেই দিছে প্রশ্নের মধ্যে। এবার প্রশ্নের মধ্যে একটা ভিন্নধর্মী বিষয় আছে, সেটা হচ্ছে কি যে পারচেস নিউ প্ল্যান্ট 13,000, তাহলে আমার প্ল্যান্ট আছে কত 1,10,000, প্ল্যান্ট আছে কত 1,10,000, হয়ে গেল 1,20,000। আমি জানি 1,10,000-এর সাথে যদি 13 কিনি তাহলে হবে কত, 13 কিনলে আমি জানি 23 হবে, তাহলে আছে কত 20, তাহলে অবশ্যই বুঝতে হবে 3,000 টাকার প্ল্যান্ট সেল করা হয়েছে, যদিও না বলে। আর আমার মনে হয় প্রশ্নে বলা আছে, টেনশনের কোনো কারণ নাই। পারচেজ নিউ প্ল্যান্ট ফর এত টাকা, 3,000 টাকার প্ল্যান্ট আমরা সেল করছি, এই সেল সম্পর্কে নিচে বলে দিছি। সোল প্ল্যান কস্টিং 3,000 টাকা, উইথ অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কত 2,000 টাকা, ফর কত 1,000, মানে কি এই যে একটা বিষয় বলছে 3,000 টাকার প্ল্যান সেল করছি, অ্যাকুমুলেটেড ছিল 2,000, তার বুকগুলো ছিল 1,000, বিক্রি করছি 1,000, মানে প্ল্যান বিক্রি করে কোনো লাভও হয় নাই, লসও হয় নাই। প্ল্যান যে সেল করা হয় লাভে লসে কোনো মূল্য পাওয়া যায় না, আরেকটা আছে কোনো টাকাই পাওয়া যায় না, একদম টোটালি রিটায়ার্ড। যদি 3,000 টাকায় হইতো অ্যাকুমুলেটেড হয়ে যেত, তাহলে কিন্তু টোটাল ডিপ্রিসিয়েশন থেকে বাদ যাইতো, প্ল্যান থেকে 3,000 টাকা পাই, ক্যাশ পাইছি 1,000 টাকা, বুকগুলি 1,000 টাকায় পাইছি, লাভও হয় না লসও হয় না। এবার আসি এই যে 3,000 টাকা, ডিপ্রিসিয়েশন কত ছিল 8,000 টাকা, আমি আগে বলে রাখছিলাম, কিন্তু এই জায়গায় 10,000 টাকা। 10,000 টাকার কারণ হচ্ছে এই যে 3,000 টাকা আমরা যে অ্যাসেট সেল করে দিব, সেই অ্যাসেটের কস্ট প্রাইস অ্যাসেট থেকে বাদ যাবে, অলরেডি নাই, কিন্তু অ্যাসেটে কিন্তু 3,000 টাকা নাই, আর যে ডিপ্রিসিয়েশনটা ছিল সেটা কিন্তু যোগ করতে হবে, কারণ সেটা কিন্তু চলতি সালের অবচয়। আমার 60,000 টাকা ছিল, এই 60,000 টাকার মধ্যে এখন হচ্ছে 68,000 টাকা। আমি বলে রাখছিলাম যে আমরা চলতি সাল থেকে বিগত সালে ডিপ্রিসিয়েশন লেস করে যে পরিমাণ সোল্ড অ্যাসেটের ডিপ্রিসিয়েশনটা যোগ করে দিব, তাহলে চলতি সালে ডিপ্রিসিয়েশনটা পেয়ে যাব। আমি সবগুলো সমন্বয় অলরেডি বলে দিছি, এবার আমি সমাধানটা তোমাদের দেখাবো। কিছু ওয়ার্কিং আছে, ওয়ার্কিংগুলো একটু দেখে নাও। প্রথম যে ওয়ার্কিংটা আমি করে রাখছি ডিরেক্ট মেথডের জন্য, সেটা হচ্ছে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, সেল করছি আর অ্যাকাউন্ট রিসিভেবল বেড়ে গেছে, লেস করে দিলাম। কারণ কি অ্যাকাউন্ট রিসিভেবল বেড়ে গেছে মানে বাকিতে আমি সেল করছি, টাকা তো পাই নাই, সবটুকু সেল আমার ক্যাশে হয় নাই, সেটার প্রমাণ হচ্ছে এটা। এবার আসি ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার, তো দেনাদারকে আমি পাওনাদারকে আমি কী পরিমাণ টাকা পেড করলাম, কস্ট অফ গুডস সোল্ড আর ডিক্রিজ ইন ইনভেন্টরি যেহেতু কমে গেল, তাহলে এই ইনভেন্টরি আমি চলতি সালে কিনি না, আগের পণ্য বিক্রি করে দিছি, যার জন্য লেস করে দিলাম। এটা বেসিক্যালি পার্সেজ অফ ইনভেন্টরি। আমরা যদি লিখে রাখতে পারি তাহলে এই জায়গায় লিখতেই পারো, পার্সেজ অফ কি ইনভেন্টরি বা গুডস যাই বলো, পার্সেজ অফ গুডস, এই পরিমাণ পণ্য কিনছি, এই পণ্যটা নগদানে বাকিতে কিনছি, সেটা বোঝার জন্য আমাদের কী করতে হবে, সেটা বোঝার জন্য আমাদের অ্যাকাউন্টস পেয়েবল কম্পেয়ার করতে হবে। আমি দেখছি অ্যাকাউন্টস পেয়েবল 6,000 টাকা কমে গেছে মানে কি এই চলতি সালে সবটুকু ক্যাশ পারচেজ করছি এবং বিগত সালে টাকা পরিশোধ করে দিছি, তার মানে আমার টাকা তো গেছে, এই জন্য যোগ করতে হবে। আশা করি এটুকু ক্লিয়ার তোমাদের। তারপরে আরেকটা ওয়ার্কিং আছে, আমি অঙ্কটাতে চলে যাবো এখন। ওয়ার্কিংটা করে আরেকটা ওয়ার্কিং আছে, ওয়ার্কিংয়ের পরে তোমাদের আমি অঙ্ক করাতেই যাচ্ছি। আমি একটু অফ করে কাজটা করি, নাহলে তোমাদের অনেক সময় লেগে যাবে তোমাদের এই অঙ্কটা করতে গিয়া। ক্যাশ পেমেন্ট টু
ফর অপারেটিং অ্যাক্টিভিটিস ইনক্রিজ ইন স্যালারিস পেয়েবল। যেহেতু স্যালারিটা বেড়ে গেছিলো, সেই স্যালারিটা আমি কিন্তু পেড করি নাই, যার জন্য 2000 টাকা লেস করতে হবে। তাই আমি ক্যাশ পেড করছি কত টাকা? ক্যাশ পেড করছি 38,400 টাকা। আমি অপারেটিং এক্সপেন্স ক্যাশ গেছি আমার। পেমেন্ট টু ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স লিখলাম, লেস ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, লেস ডিক্রিজ ইন প্রিপেড রেন্ট আমরা লেস করে দেব, আর ইনক্রিজ ইন স্যালারিস পেয়েবল আমরা লেস করবো, কারণ আমার ক্যাশ টাকা যায় নাই। তাহলে 38,400 টাকা গেলো। এবার আমি মূল অঙ্কে চলে আসবো, বেশিক্ষণ লাগবে না আশা করি। এই সমাধানের দিকে কিন্তু চলে আসছি, অঙ্কটা আমি করাইছি। তোমরা নিজেরা কষ্ট হলেও করবা, তোমাদেরকে আমি বকাঝকা করতে চাই না, তোমরা সিরিয়াস হয়ে পড়াশোনা করো, এই একটা কথাই বারবার বলতে চাই। যাক, তোশিবা কোম্পানি লিমিটেড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তারপরে প্রশ্ন তো পড়া হয়ে গেছে। আরেকটা বিষয় আমি বলছিলাম তোমাদের, আমি যে দেখাবো যে ডিভিডেন্ড তো দেয় নাই, তার মানে কি ডিভিডেন্ড আছে কি নাই সেই বিষয়ে একটু বলে দেই। তোমাদের ভিতরে হয়তো একটু সন্দেহ থাকতে পারে, স্যার তো ডিভিডেন্ড সম্পর্কে কিছু বললো না। এই যে বিষয়টা দেখো, সুন্দর করে বলে দিচ্ছি। ইনকাম আছে 13,000 কত 1,300 টাকা। আমি বলছিলাম যে ডিভিডেন্ড দেওয়া বের করা কিন্তু ডিরেক্ট পদ্ধতি, এই পদ্ধতি সেম, এটা কিন্তু আমি আগে আলোচনা করেছি। আমার গত বছর ছিল ইনকাম ছিল রিটেন আর্নিংসের ব্যালেন্স ছিল 69,400 টাকা। এই বছর হচ্ছে 70,700 টাকা। এই যে ইনকামের টাকাটা যোগ করলেই কিন্তু 70,400 হয়, তার মানে আমি কোনো ডিভিডেন্ড দেই নাই। বিষয়টা ক্লিয়ার? যদি এই জায়গায় 70,400 টাকা হইতো, তাহলে আমি বুঝতাম 300 টাকা ডিভিডেন্ড পেড করছি, কিন্তু একদম 70,400 টাকা। প্রিভিয়াস ইয়ারের টাকার সাথে এই টাকা যোগ করলে এটা মিলে যাচ্ছে, তার মানে কোনো ঝামেলা নাই। আশা করি এটা তোমাদের ক্লিয়ার। আর সবগুলো সমন্বয় তো আগেই বলে দিয়েছি, এবার আমি অঙ্কটা করিয়েছি, তোমরা একটু খালি সমাধানটা দেখে রাখো একের পর এক। অপারেটিং অ্যাক্টিভিটি ইনভেস্টিংয়ে করার সময় যে তোমার ডিরেক্ট পদ্ধতিতে করলে অপারেটিংয়ে শুধু নতুন কিছু বিষয় আসে। অপারেটিংয়ে কী আসলো? ক্যাশ ফ্লোজ ফ্রম অপারেটিং, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার থেকে লিখলাম টাকাটা বাইরে, ওয়ার্কিংটা আমি আগেই লিখছি, ওয়ার্কিং নাম্বার কত 1। আর পেমেন্ট লেস করবো, ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ারকে যে টাকাটা পেড করছি সেটাও লেস করবো, আর ফর অপারেটিং এক্সপেন্সের জন্য যে ক্যাশ করছি সেটাও লেস করবো। এটা ওয়ার্কিং নাম্বার ছিল 3 নাম্বার, আর ওয়ার্কিং নাম্বার 2 হয়ে গেল। টোটাল পেমেন্ট হচ্ছে 2,15,500 টাকা। রিসিপ্ট থেকে পেমেন্টটা বাদ দিলে নিট ক্যাশ প্রোভাইডেড, এটা যদি নেগেটিভ আসতো নিট ক্যাশ ইউজড, যে নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এবার আসি ক্যাশ ফ্লোজ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। কী পরিমাণ আমি ক্যাশ পেড করলাম সেটা বের করার জন্য আমার যা করতে হবে, যে ফিক্সড অ্যাসেট আমি কিনলাম বা বিক্রি করলাম। আমি তো আগেই বলে আসলাম, পার্সেজ অফ ল্যান্ড কিনছি 10,000, পার্সেজ অফ নিউ প্ল্যান্ট কিনছি 13,000, আর সেল করছি কত, লাভে বিক্রি করি লসে বিক্রি করি, কোনো টাকা যদি অ্যাসেট বিক্রি করে পাই সেটা কিন্তু ইনভেস্টিংয়ে প্লাস হবে। আশা করি ক্লিয়ার। লাভ লস যেহেতু কিছু হয় না, তার মানে কোনো বিষয় ওই জায়গায় আসবে না। টোটাল নেগেটিভ আসছে, এই টাকাটা কিন্তু বরাবর না লিখে একটু নিচে লিখতে হবে, কারণ এই বরাবর আমার একটা লাইন লিখতে হবে, সেটার নাম হচ্ছে কি নিট ক্যাশ ইউজ বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আশা করি একটু তোমাদের ক্লিয়ার। তারপরে আমি আসবো শেষের দিকে, অঙ্ক কিন্তু শেষের দিকে। তোমরা ধৈর্য ধারণ করে একটু সবটুকু লেকচার দেখো, শুনো এবং খাতার মধ্যে একটু লিখো, প্র্যাকটিস করো। এবার আসি ক্যাশ ফ্লোজ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সেটা হচ্ছে ইস্যু অফ কমন স্টক, 10,000 টাকার কমন স্টক ইস্যু করছি, 10,000 টাকা প্লাস। এটা কিন্তু বরাবর না লেখে একটু নিচে লিখছি, দেখতে পাচ্ছ, বরাবর না লেখে কী লিখছি, একটু নিচে লিখছি। নিচে লেখার কারণ হচ্ছে নিট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, যেহেতু টাকাটা প্রোভাইড করছি, এই বরাবর একটা লাইন লিখতে হবে। আর যদি নেগেটিভ হইতে যেমন আগেরটা ইউজড লিখছি, যেহেতু নেগেটিভ হওয়ার কারণে এই তিনটা যোগ বিগ করে ফলাভাষ্য নেগেটিভ 3,700 টাকা। তাহলে এটার সাথে আমার প্রিভিয়াস ইয়ারের টাকাটা অ্যাট বিগিনিং ক্যাশ ব্যালেন্স যোগ করতে হবে। 3,700 মাইনাস 43,700 প্লাস অ্যাডজাস্ট করে যে টাকা আসছে 40,000, এই 40,000 আমার ইন্ডিং ক্যাশ ব্যালেন্সের সাথে মিলে গেছে। এই যে তোমরা দেখো, ইন্ডিং ক্যাশ ব্যালেন্সের সাথে মিলে গেছে এই যে 40,000 টাকা। যদি এই 40,000-এর সাথে না মিলতো, আগে ছিল 43,700, যদি মিলে যায় তাহলে কিন্তু অঙ্কটা হয়ে গেছে। অর্থাৎ ডিরেক্ট পদ্ধতিতে এই যে কার্যক্রমগুলো বললাম, এই যে পেমেন্ট টু ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, পেমেন্ট টু সাপ্লায়ার, আর অপারেটিং এক্সপেন্স, যেহেতু ইনকাম ট্যাক্সও নাই, ইন্টারেস্টও নাই, কারণ ইন্টারেস্টটা কিন্তু অপারেটিংয়ের মধ্যে থাকে না, এটা বাহিরে থাকে বেসিক্যালি। আর আমরা যেহেতু আদার এক্সপেন্সে আমি কোনো কাজ করি না, কারণ আমি তো টোটাল একসাথে 50,700 টাকা নিছি। প্রশ্নের মধ্যে অনেকে আবার প্রশ্ন করতে পারে, স্যার এটা তো লিখলেন না যে আদার এক্সপেন্স আছে, আদার এক্সপেন্সে তো 50,700-র মধ্যেই আছে, এটা তো অপারেটিং হেডিংয়ের মধ্যেই আছে, বাইরে তো কোনো এক্সপেন্স না, যার জন্য আমি 50,700 লিখে এই 10,000 টাকা বাদ দিছি নন ক্যাশ এক্সপেন্স, আর হচ্ছে ওই যে প্রিপেড রেন্ট এবং স্যালারিস পে বলে এই বিষয়টা কাজ করছি। তো আমার কিন্তু ক্লাসে এখন আজকের মতন শেষের দিকে, ক্লাসে আর বেশি কিছু নাই।
তোমরা যদি প্রয়োজন মনে করো যোগাযোগ করো, নিজেরা পড়াশোনা করতে থাকো, কন্টিনিউ করো, ভালো করে চালিয়ে যাও। অ্যাকাউন্ট এটিতে A+ পাওয়ার মতন সাবজেক্ট, ম্যাথমেটিক্যাল সাবজেক্টের রেজাল্ট ভালো করা অনেক সহজ, মুখস্থ অনেকে থাকে না, অঙ্ক তো করতে পারো, এত তো পেইন না যে এত লেখা, এত যদি পড়াশোনা করতে নাই পারো তাহলে অ্যাকাউন্টিং ভালো করবা কী করে। তো আজকের মতন রাখতে যাব, অনেকক্ষণ হয়েছে। অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, অনেক তথ্যবহুল একটা অঙ্ক আমি করিয়েছি তোমাদেরকে। তোমরা এই অঙ্কটা অবশ্যই সবটুকু অঙ্ক শেষ করবা। এই 3-4টা পৃষ্ঠা লিখতেও তো 20-25 মিনিট সময় লাগে। এই যে অঙ্কটা করানো হচ্ছে তোমরা গুরুত্ব সহকারে অঙ্কটা করবা। আমাকে অবশ্যই মেসেজে জানাইবা কি অবস্থা তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি না। সমস্যা হলে তো আমরা সমাধানের জন্য রেডি, তারপরে যদি তোমরা না আসো, না বলো, তাহলে তো আমাদের কিছু করা থাকবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা কন্টিনিউয়াস করে যাও, আমার সাথে রেসপন্স করো, যোগাযোগ করো, কমেন্টসে অ্যাটলিস্ট জানাইতে পারো স্যার বুঝতেছি অথবা বুঝি নাই, ইয়েস আর নো একটা কিছু তো বলতেই পারো। ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন রাখলাম, আল্লাহ হাফিজ।